বাংলার দিনলিপির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা পড়ব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর সিলেবাসে অন্তর্ভুক্ত প্রথম গল্প আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু। প্রথমে তাহলে লেখিকার পরিচিতি সম্পর্কে জেনে নেওয়া যাক। আশাপূর্ণা দেবী সম্পর্কে আমরা ছোট বড় হয়তো অনেকেই জানি। পরাধীন ভারতবর্ষে ভারতবাসীর দুর্দশার সঙ্গে সঙ্গে সেই পরাধীন ভারতবর্ষে বা কিছু বছর আগেও ভারতবর্ষে নারীদের অবস্থা খুবই করুণ ছিল। তৎকালীন সমাজ ব্যবস্থার জন্যই আশাপূর্ণা দেবীর ইচ্ছা থাকলেও তার কিন্তু স্কুল কলেজে পড়ার কোনো সুযোগই ঘটেনি। কিন্তু তার চিন্তা ভাবনা, সমাজ সম্পর্কে জ্ঞান ধারণা, অসামান্য সূক্ষ্ম দৃষ্টিভঙ্গির মাধ্যমে তিনি একের পর এক অসাধারণ সাহিত্য রচনা করে গেছেন এবং সেগুলো আমাদের কাছে আজও সমৃদ্ধ। তার রচিত সত্যবতী ট্রিলজি অর্থাৎ প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা অত্যন্ত জনপ্রিয় উপন্যাস। আমাদের আলোচ্য জ্ঞানচক্ষু গল্পটি আশাপূর্ণা দেবীর কুমকুম গল্প গ্রন্থ থেকে গৃহীত হয়েছে। তাহলে চলো গল্পটি পড়া যাক। আচ্ছা, জ্ঞানচক্ষু মানে তোমরা কি কেউ বলতে পারবে? একটু ভেবে বলো তো। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। এখানে জ্ঞানচক্ষু বলতে লেখিকা বুঝিয়েছেন আমাদের নিজেদের চিন্তা, নিজেদের অনুভূতি, নিজেদের অভিজ্ঞতা এবং বিবেকবোধ থেকে অর্জিত যে গভীর উপলব্ধি পাওয়া যায় সেটি হচ্ছে জ্ঞানচক্ষু, অর্থাৎ জ্ঞানের চোখ। মনের চোখ দিয়ে আমরা যখন কোনো কিছু বিচার বিবেচনা করি তখন সেটাই হয়ে যায় আমাদের জ্ঞানচক্ষু। আমাদের এই গল্পে একটি ছোট্ট ক্ষুদ্র চরিত্রের কথা রয়েছে যার নাম হচ্ছে তপন। তপন একজন কিশোর চরিত্র আমাদের আলোচ্য গল্পে। আচ্ছা, গল্প তো আমরা সবাই পড়েছি, এই গল্পটা একটু আমরা অন্যরকমভাবে পড়ব। পড়তে পড়তে আমরা গল্পের ভেতরে অন্যরকম ব্যাপারটা উপলব্ধি করব। তাহলে শুরু করা যাক। দেখো, বলছে, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। সেই যে বলেছিলাম একটা কিশোর চরিত্রের কথা রয়েছে, সেই কিশোর ছেলেটি একটা কথা শুনেছে যা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, অর্থাৎ দাঁড়িয়ে গেল। কি কথা শুনলো? দেখো লেখা আছে নতুন মেসোই মশাই, মানে যার সঙ্গেই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে, সেই তিনি নাকি বই লেখেন। সেসব বই নাকি ছাপাও হয়। অনেক বই ছাপা হয়েছে মেসোর, অর্থাৎ তপনের মাসির ছোট মাসির বিয়ে হয়েছে কার সঙ্গে? একজন লেখকের সঙ্গে। সে নাকি বই লেখে, তার বই আবার ছাপাও হয়। এই কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কিন্তু একজন লেখকের কথা শুনে বা তার লেখক ছোট মেসো সম্পর্কে, একজন লেখক যে তার ছোট মেসো, সেটা শুনে তার চোখ মার্বেল হয়ে যাবেই বা কেন? দেখো লেখা আছে। তাই লেখিকা বলছেন তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকার লেখক। জলজান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন। দেখা যায় তাই জানতো না। লেখকরা যে তপনের বাবা, ছোট মামা, মেজো কাকুর মতো মানুষ এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। তপন ভাবত বা তপনের অভিজ্ঞতার মাধ্যমে তপন জানতো যে লেখক মানে কোনো হয়তো অন্যরকম কেউ একটা হবে। বাবা, কাকা, মামা আর 5টা পুরুষ চরিত্রের মতো একটা লেখকের চরিত্র হতে পারে না বা হয় না, এটা তপন ভাবত তার মানসিকতা দিয়ে, কারণ সে তো একটা কিশোর। তাই তপনের মেসো যে একজন লেখক এটা শুনেই তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল। কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। আমাদের এই গল্পে তপনের দুবার জ্ঞানচক্ষু খুলবে, অর্থাৎ তার আত্মজ্ঞান দুবার তপন উপলব্ধি করতে পারবে। যাই হোক, নতুন মেসোকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলল। আর 5টা পুরুষ চরিত্রের মতো লেখকরাও সাধারণই হয়, এটা থেকে তপনের প্রথম জ্ঞানচক্ষুটা তো খুলল। দেখো লেখা আছে আশ্চর্য, কোথাও কিছু উল্টো পাল্টা নেই, অন্যরকম নেই, একেবারে নিছক মানুষ। সেই ওদের মতোই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসেই আরে ব্যাস এত কখনো খাওয়া যায় বলে বলে অর্ধেক তুলিয়ে দেন। স্নানের সময় স্নান করে, ঘুমের সময় ঘুমন। তাহলে তপন দেখছে যে আর 5টা পুরুষ চরিত্রের মতোই আমার মেসোও তাই। তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত
এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান কি বেড়াতে বেরোন সেজেগুজে। তপন ভাবছে যে এটা তো সাধারণ মানুষ, এ কী করে লেখক হতে পারে, বা লেখক মানে কোনো আলাদা কোনো মানুষ নয়, সাধারণ একটা সাধারণ মানুষই, সাধারণ মানুষের মতোই লেখকরাও। মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষে এসেছে তপন। কার বিয়ে? ছোটো মাসির বিয়ে। এই যে নতুন লেখক ছোটো মেসোর সঙ্গে ছোটো মাসির বিয়ে হয়েছে, আর ছুটি আছে বলেই রয়ে গেছে। ওদিকে মেসোরও নাকি গরমের ছুটি চলছে, তাই মেসো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন। তাহলে তপনের যে ছোটো মাসির সঙ্গে যার বিয়ে হয়েছে তারও গরমের ছুটি চলছে, আর তপনেরও গরমের ছুটি চলছে, তাই বিয়েবাড়ি উপলক্ষে গিয়েও বিয়েবাড়ি মিটে যাওয়ার পরেও তপন মামা বাড়িতে কিছুদিন রয়ে গেছে। তাই অহরহই জলজ্যান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের, অর্থাৎ তাই সবসময় একটা জলজ্যান্ত লেখককে তপন চোখের সামনে দেখতে পাচ্ছে। আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনদের মতোই মানুষ। তাহলে তপন ভাবলো যে লেখক মানে কোনো আকাশ থেকে পড়া বা আলাদা কোনো অন্য গ্রহের প্রাণীও নয়, লেখক মানে হচ্ছে সাধারণ একজন মানুষই, তার বাবা কাকা মামা অন্যান্য আর 5টা পুরুষ চরিত্রের মতোই লেখকরাও সাধারণ চরিত্রের মানুষ। তবে তপনেরই বা লেখক হতে বাধা কী? তখন তপন ভাবছে তাহলে আমিও তো লেখক হতে পারি। মেসোমশাই কলেজের প্রফেসর, তাহলে মেসোমশাইয়ের পেশা কি? কলেজের তিনি অধ্যাপক অর্থাৎ প্রফেসর। এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতেই রয়ে গেছেন কদিন। তাহলে সে একজন তপনের নতুন মেসোমশাই একজন লেখক, আবার একজন কলেজের প্রফেসরও। আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন। তাহলে সেই সুযোগেই একদিন দুপুরবেলা দিবানিদ্রা দিচ্ছিলেন। আচ্ছা, এখানেই আমরা গল্পটা বলেছিলাম একটু অন্যরকমভাবে পড়ব, এখান থেকে আমরা অন্যরকমভাবে পড়াটা শুরু করব। দেখো, এই গল্পটার মধ্যে একটা টুইস্ট রয়েছে। আমরা যদি গল্পটা পুরোপুরি পরপর পড়ে যাই আমাদের কিন্তু বুঝতে অসুবিধাই হবে। এবার দেখো, আমি যেমনভাবে বলছি তেমনভাবে যদি একটু পড়ি নিই, দেখো কেমন লাগে। তোমরা সবাই হাতে একটু পেন্সিল নাও। পেন্সিল নিয়ে এই যে লেখা আছে না, আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন, এখানে একটা স্টার মার্ক দাও। পাতা উল্টে পরের পেজে অর্থাৎ 12 নম্বর পেজে যাও তোমাদের বইয়ের। 12 নম্বর পেজের দেখো মাঝখানে লেখা আছে দুপুরবেলায় সবাই যখন নিথর নিথর, এখানে ডবল স্টার দাও। আর দেখো 12 নম্বর পেজে একদম শেষের দিকে লেখা আছে না, রোজ তোর মেসোমশাইকে দেখায়, ওখানে একটা সিঙ্গেল স্টার দাও। তাহলে দেখো আমরা কেমনভাবে পড়বো। গল্পটা তো প্রথম থেকে পড়তে পড়তে এলাম, পড়তে পড়তে এসে এই যে যখন লেখা আছে সেই সুযোগে দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন। কে দিবানিদ্রা দিচ্ছিলেন? নতুন মেসো মশাই অর্থাৎ নতুন ছোটো মেসো। তো এরপরে আমরা পড়ব দুপুরবেলা সবাই যখন নিথর নিথর থেকে রোজ তোর মেসোমশাইকে দেখায়, এত অবধি পড়ব। পড়ার পর আবার নম্বর পেজে যেখানে স্টার্ট দিয়েছিলাম তারপর থেকে পড়া শুরু করব। দেখোই না একবার এরকমভাবে পড়ে কতটা মজা আসে। তাহলে দেখো লেখা আছে কি, একটু আগে পড়লাম, আবারও বলছি। মেসোমশাই কলেজের প্রফেসর, এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতেই রয়ে গেছেন কদিন। আর সেই সুযোগেই দিব্যি একখানে দিবানিদ্রা দিচ্ছিলেন। মশাই ঘুমাচ্ছিলেন, সবাইও ঘুমাচ্ছেন। তারপরে দেখো 12 নম্বর পেজে চলে আসো। এখানে দুপুরবেলা সবাই যখন নিথর নিথর, তখন তপন আসতে একটা খাতা, ব্র্যাকেটে লেখা আছে দেখো, হোম টাস্কের খাতা আর কি, বিয়ে বাড়িতেও যেটি মা না আনিয়ে ছাড়েননি। তোমরা জানো প্রত্যেকটা স্কুলে, এমনকি আমরাও স্কুলে পাই গরমের ছুটির কাজ। তো গরমের ছুটির কাজ যখন স্কুল থেকে দিয়েছে অর্থাৎ হোমওয়ার্ক, সেই বাড়ির কাজটা তার মা বিয়ে বাড়িতেও নিয়ে এসেছিলো। তো সেই হোম টাস্কের খাতাটা তপন আস্তে করে বার করেছে দুপুরবেলা সবাই যখন একটু তন্দ্রা মতো আসছে সবার ভাত টাত খেয়ে তখন। আর কলমটি নিয়ে 3 তলায় সিঁড়িতে উঠে গেল। 3 তলার সিঁড়িতে কলম নিয়ে আর হোম টাস্কের খাতা নিয়ে তপন উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, লেখিকা বলছেন তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, একা শনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প। একা শনে বসে মানে একবারে বসে মন দিয়ে একটা সুন্দর একটা আস্ত গল্প লিখে ফেললো। তপন ভাবছিল না যে আমিও তো তাহলে লেখক হতে পারি, তাই তপনে একটা গল্পও লিখে ফেললো তপন। লেখার পর যখন পড়লো গায়ে কাঁটা দিয়ে উঠল, তপনের মাথার চুল খাড়া হয়ে উঠল। তার নিজের লেখা পড়েই নিজে অবাক হয়ে গেছে যে আমি এত সুন্দর লিখতে পারি, এ কী ব্যাপার।
এই যে সত্যি হুবহু গল্পের মতোই লাগছে, তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন। তার মানে তপনকে এখন লেখক বলা চলে। তপন নিজে নিজে ভাবছে যে তাহলে আমি একটা সত্যি গল্প লিখে ফেলেছি, এটা তো গল্পের মতোই লাগছে। সে তার একটা অভিজ্ঞতাই লিখেছিল। তো তাই জন্য তপন বলছে, তাহলে আমাকে কি সবাই এখন লেখক বলবে? হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন। তার মনে মনে একটা উত্তেজনা কাজ করছে। আর দূর দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোটো মাসিকেই বলে বসে, ছোটো মাসি একটা গল্প লিখেছি। দুম দুম করে তাড়াতাড়ি নিচে নেমে এসে ছোটো মাসিকে বলছে, মাসি একটা গল্প লিখেছি। ছোটো মাসি সম্পর্কে লেখিকা বলছেন, দেখো ছোটো মাসি ওর চিরকালের বন্ধু, বয়সে বছর 8 বড় হলেও সমবয়সী। ছোটো মাসি তপনের থেকে বছর 8 বড়, মানে বন্ধুর মতো। কাজেই মামার বাড়ি এলে সব কিছুই ছোটো মাসির কাছে। তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোটো মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে। সে যে একটা দারুণ একটা গল্প লিখে ফেলেছে বা একটা কিছু লিখেছে, এটা দেখে সে খুব আনন্দ নিয়ে ছোটো মাসিকে দেখাতে গেছে আর কি। এবার দেখো লেখিকা বলছেন, তবে বিয়ে হয়ে ছোটো মাসি যেন একটু মুরব্বি হয়ে গেছে। মানে কি, তার লেখকের সঙ্গে বিয়ে হয়েছেন, কলেজের প্রফেসরের সঙ্গে বিয়ে হয়েছে, এইসবে তার একটুখানি বেশ মুরব্বি ভাব এসছে যেন ছোটো মাসির। তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়েই বেশ পিঠ চাপড়ানো সুরে বলে, মানে গল্পটা পুরোটা পড়েও দেখলো না যে ও পুরো ঠিকঠাক লিখেছে না কি লিখেছে বা কী লিখেছে, জাস্ট চোখটা বুলিয়ে নিয়েই বলছে, তাকে পিঠ চাপড়ানোর সুরে মানে বাহবা বা শাবাশি দেওয়ার সুরে বলছে, ওমা এ তো বেশ লিখেছিস রে, কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো? দেখো ছোটো মাসি এই ওকে চিনতো, এই ওর চিরকালের বন্ধু ছিল। বলছে, ভালোই লিখেছিস, কোথাও থেকে টুকিসনি তো? ছোটো মাসি ভালো হবে না বলছি। বলছে, এরম বলো না তো, আমি নিজেই লিখেছি। তপন বলছে, আরে বাবা খেপছিস কেন, জিজ্ঞেস করছি বই তো নয়, রোজ তোর মেসোমশাইকে দেখায়। বলছে, দাঁড়া তোর মেসোমশাইকে দেখায়। এখানেই আমি একটা সিঙ্গেল স্টার দিতে বলেছিলাম। এরবার তোমরা 11 নম্বর পেজে অর্থাৎ আগের পেজে চলে যাও, যেখানে সিঙ্গেল স্টার দিয়েছিলাম সেখান থেকে পড়ছি, এবার দেখো। তাহলে ছোটো মাসিকে তপন একটা গল্প লিখেছে, সেই গল্পটা দেখালো। ছোটো মাসি এবার বলছে কি, দাঁড়া তোর মেসোমশাইকে দেখায়। মেসোমশাই কী করছিল? একটা দিবানিদ্রা দিচ্ছিল না? এবার দেখো লেখা আছে, ছোটো মাসি সেই দিকে ধাবিত হয়। তাহলে ছোটো মাসি কোন দিকে ধাবিত হয়? ছোটো মেসো যেখানে ঘুমাচ্ছে সেই ছোটো মেসোর কাছে ধাবিত হয়। এবার বুঝলে? যাই হোক, তপন অবশ্য না করে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শোনে তার কথা? তপন বলছে, না দেখিও না। কিন্তু কে শোনে তপনের কথা? ততক্ষণে গল্প ছোটো মেসোর হাতে চলেই গেছে। হইচই করে দিয়েছে ছোটো মাসি তার ঘুম ভাঙিয়ে। ছোটো মাসি গিয়ে একেবারে হইচই লাগাতার দেদার আনন্দ করে একেবারে ছোটো মেসোকে ডাকছে। তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়। তপন মুখে বলছে, না দেখিও না, কিন্তু তপন মনে মনে ভাবছে যে না, তো দেখুক ছোটো মেসো আমি কেমন গল্প লিখেছি। বাচ্চা ছেলে গল্প লিখেছে, ভাবছে দেখুক, দেখে কি বলে দেখি, একজন লেখকের আমার লেখা পছন্দ হয় কি না, এটাই তপন ভাবছে। তাই দেখো লিখছেন লেখিকা, মুখে করলেও হয়, মানে মুখে বলছে না দেখো না, কারণ তপন জানে দেখো লেখা আছে, কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেসোই বুঝবে। অর্থাৎ একটা লেখার প্রকৃত যে মূল্য, যে সেই লেখাটা সে কিভাবে লিখেছে বা তার লেখাটার যথার্থ বিচার একমাত্র তার লেখক ছোটো মেসোই করতে পারবেন, কারণ তিনিও একজন লেখক। দেখো বলছেন, রতনের মূল্য জহুরির কাছে যেমন একটা কোনো রত্ন, হিরে বলো, মুক্ত বলো, মণি বলো, সোনা বলো, রূপা বলো, এগুলো যেমন জহুরিরা চিনতে পারে ঠিকঠাক, মানে বলে না জহুরিরা জহর চেনে, ঠিক ওরকমভাবেই তপন ভাবছে যে লেখক ছোটো মেসো হয়তো তাকে চিনতে পারবে, হয়তো তার লেখার যথাযথ বিচার করতে পারবে। তাহলে তপনের লেখা তো তপনের নতুন ছোটো মেসোর কাছে পৌঁছলো। এবার দেখো কী হলো। একটু পরেই ছোটো মেসো ডেকে পাঠান তপনকে, এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন। মানে লেখিকা বলছেন যে হয়তো নতুন বিয়ে হয়েছে, নতুন শ্বশুরবাড়িতে সবাইকে খুশি করতে আর তপনকে বিশেষ করে খুশি করতে বলছেন। তপন, তোমার গল্প তো দিব্যি হয়েছে, মানে তোমার গল্প দারুণ হয়েছে, একটু কারেকশন করে করে দিলে ছাপাতে দেওয়া চলে। বলছে একটু কারেকশন করে দিলেই ছাপাতে দেওয়া যাবে। বলে দেখো তপনকে গল্প ছাপিয়ে দেওয়ার লোভ দেখাচ্ছে। এরপর দেখো বলছে,
তপন প্রথমটা ভাবে ঠাট্টা, ভাবছে যে মজা করছে আমার সাথে, কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণার ছাপ, যে মেসো তপনকে করুণা করে তপনের লেখা গল্পটা কারেকশান করে একটু একটু কারেকশান করে ছাপিয়ে দিতে চাইছে, তখন তপন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। তাহলে বাবু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, মাসি বলে, মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। লেখিকা বলছেন যে মেসোর তাহলে ওটা হয়তো উপযুক্ত কাজ হবে, যে গল্পটা যদি নতুন মেসো ছাপিয়ে দেয়। মেসো তেমনই করুণার মূর্তিতে বলেন, মানে করুণার অবতার হয়ে যেন বলছেন, তা দেওয়া যায়, আমি বললে সন্ধ্যাতারার সম্পাদক না করতে পারবে না। সন্ধ্যাতারা একটা পত্রিকার কথা বলছেন, যেমন আনন্দবাজার, বর্তমান একটা পত্রিকা রয়েছে আমাদের, ঠিক ওরকম সন্ধ্যাতারাও একটা পত্রিকা, তার কথা বলছেন যে সন্ধ্যাতারার পত্রিকা সম্পাদক না করবে না যদি আমি বলি। ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। দেখো তাহলে বলছে, তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেবো, তুমি চিন্তা করো না। এবার দেখো লেখা আছে, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা। কোন কথাটা? তপনের লেখা গল্পের কথাটা। আর সবাই তপনের গল্প শুনে হাসে, কিন্তু মেসো বলেন, না না, আমি বলছি তপনের হাত আছে, তপন এমন কিছুও খারাপ গল্প লেখেনি যে যেটা শুনে সবাই হাসবে। কিন্তু মেসো নিজেকে আর কি বড় একটা জাহির করার জন্য বলছে, না না, আমি বলছি তপনের হাত আছে, চোখও আছে। তবে তপন একটা ভালো বিষয় নিয়ে কিন্তু গল্প লিখেছিল, দেখো লেখা আছে এখানেই, বুঝতে পারবে তপন কোন বিষয় নিয়ে গল্প লিখেছে। নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজারানির গল্প লেখে, নয়তো খুন, জখম, অ্যাক্সিডেন্ট, অথবা না খেতে পেয়ে মরে যাওয়া, এইসব মাল মশলা নিয়ে বসে। তপন যে সেই দিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে, এটা খুব ভালো ওর হবে। অর্থাৎ তপন তার স্কুলে ভর্তি হওয়ার প্রথম দিনের প্রথম অভিজ্ঞতা নিয়ে, স্কুলের প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে একটা গল্প লিখেছিল। তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়, তপন অবাক হয়ে যায় যে একজন লেখক আমাকে এত বাহবা দিচ্ছে, এত শাবাশি দিচ্ছে। তো যাই হোক, তারপর ছুটি ফুরোলে মেসো গল্পটি নিয়ে চলে গেলেন তপনের লেখা ওই গল্পটি নিয়ে। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গণে, দিকে তপনও দিন গুনছে যে তার লেখা, মেসো কথা দিয়েছিল না তার লেখা সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেবে, তো ভাবছে তপন যে কবে ছাপানো হবে, কবে ছাপানো হবে। এই কথাটাই ভাবছে তপন রাত দিন, তপন এই কথাটাই ভাবছে, কোন কথাটা? তার লেখা ছাপানো হবে, ছাপা অক্ষরে তার লেখা দেখবে, সেই কথাটা। ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে। কাজে গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই, শুধু এইটাই জানা ছিল না সেটা এমনই সহজ মানুষই লিখতে পারে। নতুন মেসোকে দেখে জানলো সেটা, তবে আর পাইকে তপনকে। তাহলে দেখো, তপন ছোটোবেলা থেকেই এই গল্প, সাহিত্য এগুলো পড়তে ভালোবাসে, শুনতে ভালোবাসতো। তো এগুলো সে উপলব্ধি করতেও জানে এই সাহিত্যের মর্ম, কিন্তু তপন এটা জানতো না যে গল্প যে কেউ লিখতে পারে বা সাহিত্য যে কেউই রচনা করতে পারে। তো নতুন মেসোকে দেখেছিল তপন, তাই জন্য তপনেরও মনে হয়েছিল একটা গল্প লিখতে, তাই তপন একটা গল্প লিখে ফেলেছিল। এরপর দেখো তাহলে আমি তখন কেমন করে পড়ালাম। এই যে দুপুরবেলা সবাই যখন নিথর নিথর, এটা তো আমরা পড়ে ফেলেছি। এবার দেখো তারপর থেকে আমরা পড়বো 12 নম্বর পেজের শেষের দিক থেকে। তাহলে গল্পটা এরমভাবে পড়তে কেমন মজা আসলো তোমাদের আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। যাই হোক, এবার দেখো, কিন্তু গেলেন তো গেলেনই। কে গেলেন? নতুন মেসো। কোথায় গেলেন? তপনের ওই লেখা গল্পটা ছাপিয়ে দেবে কথা দিয়ে চলে গেলেন। কোথায় গল্পের সেই 8-60 ছাপার অক্ষরে কাঁথা ছাপ চেহারাটি? যে কোথায় সেই গল্পের চেহারাটা ছাপার অক্ষরে, যার জন্য হাঁ করে আছে তপন। মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসো তপন হাঁ করে আছে। এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী। বাড়িতে সবাই তপনকে নিয়ে ঠাট্টা করছে, ব্যঙ্গ করছে, মজা করছে। সবাই তপনকে কবি বলছে, সাহিত্যিক বলছে, কথাশিল্পী বলছে, আর উঠতে বসতে ঠাট্টা করছে, তোর হবে, হ্যাঁ বাবা তোর হবে। সবাই তপনকে নিয়ে মজা করছে। তবু এইসব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরও 2-3টে গল্প লিখে ফেলেছে। ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্ক হয়ে ওঠেনি, তবু লিখছে, লুকিয়ে লিখছে, যেন নেশায় পেয়েছে। কাকে? তপনকে। কিসের নেশায় পেয়েছে? গল্প লেখার নেশায় যেন পেয়েছে তপনকে। তারপর ছুটি ফুরোলো, রীতিমতো পড়া শুরু হয়েছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে, মানে তপন যে সত্যি গল্পটা ছাপানো হবে বা ছাপা অক্ষরে সে দেখতে পাবে,
এই সম্পর্কে তার মেসো তাকে যে পরিমাণ আশা দেখিয়েছিল, তপন সেই আশাটা পুরো একদমই ভঙ্গ করে ফেলেছে। সেই আশা প্রায় ছেড়েই দিয়েছে, বিষণ্ণ মন নিয়ে বসে আছে, মানে হতাশ হয়ে বসে আছে যে একটা আশা ছিল যে একটা তার লেখা গল্প ছাপানো হবে বা এরকম কিছু। তখন দেখো এমন সময় ঘটলো সেই ঘটনা, এমন সময় একটা ঘটনা ঘটলো। এই ঘটনাটা এবার আমাদের কিন্তু গল্পের মোড় ঘুরিয়ে দেবে। আর এই গল্পে এই ঘটনাটাই হচ্ছে প্রধান ঘটনা। যাই হোক, ছোটো মাসি আর মেসো একদিন বেড়াতে এলো, হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা। কোন সন্ধ্যা তারা? ওই যে ছোটো মেসো বলেছিল না যে সন্ধ্যা তারা পত্রিকার সম্পাদককে তো আর আমি বললে না করতে পারবে না, অর্থাৎ সন্ধ্যা তারা পত্রিকার সম্পাদককে বলে কয়ে ছোটো মেসো তপনের লেখা গল্পটা ছাপিয়েছে। সেটা আমরা ছাপানোর নমুনাটা একটু পরেই জানতে পারবো। যাই হোক, ছোটো মাসি আর ছোটো মেসো বেড়াতে এলো তপনদের বাড়িতে, হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা পত্রিকা। কেন হেতু? সন্ধ্যা তারা নিয়ে কেন? তপন বলছে সন্ধ্যা তারা নিয়ে কেন এসছে? বুকের রক্ত ছলকে ওঠে তপনের যেন বুকের রক্ত ছিটকে ওঠে, যেন টকবক করে ওঠে। তবে কি সত্যি তাই? সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ? দেখো এই লাইনটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। তপন ভাবছে তার জীবনের সবথেকে সুখের দিনটা আজ এলো, তার লেখা গল্প ছাপানো হয়েছে। কিন্তু তাই কি সম্ভব? কিন্তু এটা কি সম্ভব? সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে। তাহলে দেখো গল্পের প্রথম থেকে তপন 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 নাম জেনে আসলো। তপনের গল্পের প্রধান যে কিশোর চরিত্র, সেই কিশোর চরিত্রটির প্রকৃত বা আসল নাম কি? তপন কুমার রায়। তাই হোক, তপন ভাবছে যে আমার লেখা গল্প হাজার হাজার ছেলে মেয়েদের হাতে ঘুরবে, এটাও কি সম্ভব? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। আচ্ছা, আমার সঙ্গে এই অলৌকিক ঘটনাটা ঘটলো? তা ঘটেছে, সত্যিই ঘটেছে। তপন বলছে হ্যাঁ, এটা সত্যিই ঘটেছে। সূচিপত্রেও নাম রয়েছে। আচ্ছা, সন্ধ্যাতারা পত্রিকার এক সংখ্যা যে সন্ধ্যাতারা পত্রিকা, তার সূচিপত্রে কী নাম রয়েছে? জলের মতো মুখস্থ করবে, যেমন লেখা আছে তেমন। প্রথম দিন গল্প, ব্র্যাকেটে গল্প, শ্রী তপন কুমার রায়। তাই তপন কোন গল্প লিখেছিল? প্রথম দিন নামে একটা গল্প লিখেছিল। কী বিষয়ে? স্কুলে ভর্তি হওয়ার প্রথম দিনের অভিজ্ঞতার একটা বিষয় নিয়ে। যাই হোক, সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, ওর লেখক মেসো ছাপিয়ে দিয়েছে। পত্রিকাটি সকলের হাতে হাতে করে সকলেই একবার করে চোখ বোলায় আর বলে বারে চমৎকার লিখেছে তো। সবাই বলছে যে বাহ বাহ দারুণ লিখেছে, কেউ কিন্তু পড়ছে না, সবাই জাস্ট ওপর থেকে চোখ বুলিয়েই বলে দিচ্ছে যে দারুণ লিখেছে। সব বাড়িতে পুরো হইচই ধুমধুমার কাণ্ড হয়ে যাচ্ছে আর কি। মেসো অবশ্য মৃদু মৃদু হাসেন, বলেন একটু আধটু কারেকশন করতে হয়েছে অবশ্য, নেহাত কাঁচা তো। ছোটো মেসো বলছেন, মৃদু মৃদু মিচকি মিচকি হেসে বলছেন ওই কারেকশন করেছি, একটু কাঁচা তো, ছোটো তো। মাসি বলে তা হোক, নতুন নতুন অমন হয়। ক্রমশ কথাটাও ছড়িয়ে পড়ে। তাহলে কোন কথাটা ছড়িয়ে পড়ে? তপনের লেখা গল্পের কথা না, নতুন মেসোর গল্প কারেকশনের কথাটা। তাহলে দেখো লেখাই আছে ওই কারেকশনের কথা। বাবা বলেন, তপনের বাবাও তপনকে ব্যঙ্গ করে বলছেন তাই, তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো। না বলছে তা লিখলো একটা ছাপা হয়ে গেলে এরকম হতে পারে কখনো? মেজো কাকু বলছেন, দেখো মেজো কাকু বলেন তা ওরকম একটা লেখক মেশে থাকা মন্দ নয়, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। ছোটো মাসি আত্মপ্রসাদে প্রসন্নতা নিয়ে, মানে ছোটো মাসি যেন আত্মতৃপ্তি হয়ে যাচ্ছে তার, মানে স্বামীর, তার বরের এত প্রশংসা শুনে, লেখক হিসাবে তার বরের এত প্রশংসা শুনে দেখো প্রসন্ন হয়ে কি বসে বসে ডিম ভাজা আর চা খাচ্ছে, আর মেসো শুধু কফি খাচ্ছে। আজ আর অন্য কথা নেই, শুধু তপনের গল্পের কথা, তপনের লেখা গল্পের কথা, আর তপনের নতুন মেসোর মহত্বের কথা। নতুন মেসোর মহত্বটা কি? গল্প কারেকশন করে দেওয়াটা, ওই একটু কারেকশন করে ছাপিয়ে দেওয়ার কথাটা। উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যাতারার সম্পাদক তপনের গল্প করে আঙ্গুল দিয়েও ছুতো? উনি এটাও বলছেন যে আমি যদি না নিয়ে যেতাম তো তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদক আঙ্গুল দিয়েও ছুতো না। তপন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে। গল্পটা যে তপন লিখেছে বলেই গল্পটা ছাপানো হয়েছে, সেটাই হারিয়ে যাচ্ছে। মেসো নিজের মহত্বটাই জাহির করে যাচ্ছে। আর মেসো তপনের সঙ্গে একটা খুব খারাপ আচরণও করেছে, যেটা তোমরা একটু পর জানতে পারবে, যেটা নিজের মহত্বকে জাহির করার জন্যই করেছে। যাই হোক, গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না।
তপনের প্রথমে আহ্লাদ হচ্ছিল, আনন্দ হচ্ছিল, গল্প ছাপা হয়েছে, তার যে আনন্দটা হচ্ছিল মনের মধ্যে, সেই আনন্দটা তো এখন তার মন থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এরপর দেখো কি হলো। অনেকক্ষণ পরে মা বলেন, কই তুই নিজের মুখে একবার পড় তো দেখ তপন শুনি। বাবা তোর পেটে পেটে এত। ওর মা বলছে, বাবা তোর পেটে পেটে এত, তুই একটা গল্প লিখে ফেললি, সেটা আবার ছাপাও হলো, পড় পড় শুনি। এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন। মা বলেন, কই পড়, লজ্জা কি, পড় সবাই শুনি। বলছে, পড় পড়, লজ্জা কি তোর, পড়। তারপর লজ্জা ভেঙে পড়তে যায়, কেশে গলা পরিষ্কার করে, মানে করে গলা পরিষ্কার করে নেয়, কেশে আর কি। এবারেই দেখো তোমরা গল্পের আসল রহস্য। কিন্তু এ কি, এসব কি পড়ছে তপন, এ কার লেখা? এর প্রত্যেকটি লাইন তো নতুন, আনকোড়া, তপনের অপরিচিত। তপন যখন পড়তে যায়, সন্ধ্যাতারায় পত্রিকায় ছাপানো তার লেখা প্রথম দিন গল্প পড়তে গিয়ে দেখে তার প্রত্যেকটি লাইন, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি লাইন নতুন, আনকোড়া, মানে তপনের অচেনা, তপনের অপরিচিত। এর মধ্যে তপন কোথায়? তপন বলছে, আমি যেটা লিখেছিলাম সেটা তো এর মধ্যে নেই। তার মানে মেশো তপনের গল্পটিকে আগা গোড়ায় কারেকশন করেছেন, অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে। দেখো, একটা লেখা দেখলে না বোঝা যায় যে সে লেখাটা কোনো কিশোর লিখেছে না কোনো প্রাপ্তবয়স্ক কেউ লিখেছেন। এবার বুঝতে পারলে তপনের লেখা গল্পটির পেছনে মেশোর মহত্বটা কী ছিল। মেশো তপনের লেখা গল্পটি নিয়ে গিয়ে পুরো আগাগোড়া, মানে নিজে নতুন করে লিখে, তপনের লেখা গল্পটিকে সরিয়ে দিয়ে নিজে নতুন করে লিখে তপনের নামে ছাপিয়ে দিয়েছে। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তখন অবাক হয়ে যায়, তার একটা আশা, স্বপ্ন সব কিন্তু ভেঙে গেল। তপন ধমক খায়, কিরে তোর যে দেখি পায়ার ভারী হয়ে গেল, সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না, নাকি অতি আহ্লাদে বাক্য হরে গেল? সবাই বলছে, কিরে পড়, নাকি আনন্দে করে বাক্যহারা হয়ে গেলি? তপন গড়গড়িয়ে পড়ে যায়, তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে, তবু ধন্যি ধন্যি পড়ে যায়। আর একবার রব ওঠে, তপনের লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। সবাই তপনকে ধন্যি ধন্যি করছে, বাহ বাহ বাহ, বাহবা দিচ্ছে, আর বলছে তপনের লেখক মেশো গল্পটা ছাপিয়ে দিয়েছে বলেই গল্পটা ছাপানো হয়েছে। তপন তো বুঝতে পারছে গল্পটা তার লেখাই নয়, সে তো লেখেই নি এই গল্পটা। এরপর দেখো তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাদে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মোছে। ছাদে গিয়ে সে শার্ট পরেছিল, সেই শার্টটা তুলে চোখ মুছছে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। তাহলে তপনের সুখের দিনটা কিভাবে দুঃখের দিনে পরিণত হলো বুঝতে পারলে তো? তা জানে না তপন। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন নিজের কাজে নিজে প্রতিজ্ঞা করে, যদি কখনো লেখা ছাপাতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে নিজের কাঁচা লেখা। বলছে, এরপর যদি আমি কোনোদিন আমার লেখা কখনো ছাপাতে দিই, তবে আমি নিজে গিয়ে দেব, নিজের আমার কাঁচা লেখাই দেব। ছাপা হয় হোক, না হয় না হোক। বলছে, ছাপা হলে হবে, না হলে না হবে। তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। তপন বলছে, আমাকে যেন কখনো শুনতে না হয় যে ও আমার লেখা ছাপিয়ে দিয়েছে, বা এ করে দিয়েছিল, বা ও করে দিয়েছিল এরকম, বা এর জন্য আমি, তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। এই যে তপনের লেখা এই সন্ধ্যাতারা পত্রিকায় যে প্রথম দিন গল্পটি ছাপানো হয়েছে, এই ছাপানোর থেকেও যে ছাপিয়ে দিয়েছে তার মহত্বের কথাটাই তো বেশি জাহির হচ্ছে। তপন সেটা বলছেন যে আমি নিজে গিয়ে নিজের কাঁচা লেখা দেবো, যত কখনো আর শুনতে না হয় যে ও আমার গল্প ছাপিয়ে দিয়েছে, বা ওর দয়াতে আমি, ওর করুণাতে আমার গল্পটা ছাপানো হয়েছে, এরকম কিছু। আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। এটা সত্যি দুঃখের, অপমানের। একটা বাচ্চারও, বা একটা কিশোর হোক, একটা কিশোর হোক, একটা শিশু হোক, সকলেরই একটা মান সম্মান, অপমান বোধ রয়েছে। এটা সব থেকে অপমানের তপনের কাছে, যে নিজের লেখা গল্প ভেবে অন্যের তৈরি করা গল্পের লাইন পড়তে হচ্ছে তপনকে। তপন বলছেন যে এর থেকে দুঃখের আর কিছু নেই তার জীবনে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে গল্পের নাম জ্ঞানচক্ষু কেন। তাহলে তপনের গল্পে, তাহলে এই গল্পে তপনের জ্ঞানচক্ষু কীভাবে খুললো তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। আমার এই আলোচনার ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবে।
আর সেই সঙ্গে ক্লাসটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং এরকম আরও বিষয়ভিত্তিক আলোচনা পেতে হলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। ধন্যবাদ।